নমস্কার, আমি স্নিগ্ধা। আপনাদের সকলকে স্বাগত জানাই গল্পের ঝালমুড়িতে। আজকে 2025-এর প্রথম দিন। আজকের দিনটিতে আপনাদেরকে গল্প শোনাতে পেরে আমার খুব ভালো লাগছে। আজকে আপনাদেরকে শোনাচ্ছি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একটি খুব সুন্দর প্রেমের গল্প, শুভক্ষণ। বিলম্ব না করে আসুন শুরু করি গল্পটি। গল্পটি ভালো লাগলে অনুগ্রহ করে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার এই চিঠিটা পেয়ে তুমি যে কালকের মতোই ঠিক চমকে উঠবে তা আমি জানি। কোর্ট থেকে মুচলেকা দিয়ে যখন তুমি বেরিয়ে এলে তখন তোমার ছায়ের মতো মুখ আমাকে দেখে আরও ফ্যাকাশে হয়ে গিয়েছিল। আমিও তখনই ভিড়ের ভিতর লুকিয়ে গিয়েছিলাম। তুমি ভেবেছিলে আমি তোমাকে চিনতে পারিনি, কিন্তু তুমি জানতে না, খবরের কাগজে নামটা দেখেই আমার কেমন একটা অদ্ভুত সন্দেহ হয়েছিল। আমি জানতুম এ অসম্ভব, এমন হতেই পারে না। তবু একটা কৌতূহলের টানে যখন আদালতের ভিতর প্রবেশ করলাম তখন দেখলাম অসম্ভব নয়, সম্ভব। তুমি, সত্যিই তুমি। চোখে বিশ্বাস করতে পারলাম না। চশমা খুলে ফেললুম, ফলে কুয়াশার মতো ঝাপসা হয়ে গেল। আমি আর থাকতে পারলুম না, সোজা বেরিয়ে এসে একটা চায়ের দোকানে ঢুকলুম। বৈশাখী রোদে বাইরের আগুনের ঢেউ খেলছিল। আদালতের বুড়ো অশ্বত্থ গাছটার ঝরে যাওয়া লাল পাতাগুলো ঘূর্ণি হাওয়ায় নেচে বেড়াচ্ছিল। পথের উপর ভাঙা গলায় একটা কাক ডাকছিল থেকে থেকে। এক পেয়ালা অসম্ভব গরম চা সামনে নিয়ে চুপ করে আমি বসে রইলুম। মনে পড়ল তোমাকে যেদিন আমি প্রথম দেখেছিলুম। বন্ধুর বিয়েতে গেছি তোমাদের গ্রামে, তুমি পাশের বাড়ির মেয়ে। সেদিনের গায়ে হলুদের রং তুমিও মেখেছিলে তোমার গালে মুখে কালো পাড় শাড়িতে। আমি অবাক হয়ে ভাবছিলাম, কাঁচা সোনার উপর কি আর হলুদের রং খোলে? সোনায় যে মলিন হয়ে যায়। বন্ধুর সঙ্গে তোমার যেন কি একটা ঠাট্টা সম্পর্ক ছিল। তাছাড়া যেভাবে ওর মুখে তুমি হলুদ ঘষে দিয়েছিলে তাতে খানিকটা রাগও করে থাকবে হয়তো। আমার চোখ লক্ষ্য করে আর তোমার দিকে একবার তাকিয়ে ফস করেই বলে ফেলল, বাহ, তোরই তো গায়ে হলুদ হয়েছে বলে মনে হচ্ছে। এই তো নিশীথ রয়েছে, ভারী সুপাচ্য, লাগিয়ে দেওয়া যাক, কি বলিস? বন্ধুর পিঠে আমি এমন একটা চর কষালুম যে ও উফ করে উঠল, আর লজ্জায় একবার কেঁপে উঠেই তুমি তক্ষুনি সেখান থেকে ছুটে পালালে। বন্ধুকে আমি বলে উঠলাম, ইডিয়েট, রসিকতার একটা মাত্রা রাখতে হয়, কিছুই তুই জানিস না। বন্ধু হাসল, তারপরে বলল, কিন্তু অন্যায় তো কিছু বলিনি। মেয়েটা সত্যি ভালো রে, বিয়ে করলে ঠকবি না। কথাটা আমি ভুলতে পারলুম না, আর ভুলতে পারলুম না সোনার উপর হলুদের ছাপ, লজ্জায় রাঙা হয়ে যাওয়া তোমার মুখখানি। সেই একটুখানি দেখাই আমার মাথার ভেতর নেশার মতো জমাট বেঁধে রইল। সেই নেশাটাকে ঘন করে তোলবার আয়োজনই তো চলছিল চারিদিকে। বিয়ের বাসরে সানাই বাজছিল, শাঁখের শব্দ উঠছিল ঘন ঘন। চেলি চন্দনে অপরূপ দেখাচ্ছিল কনেকে। নিতান্তই সাধারণ চেহারার কালো লম্বা বন্ধুটিকে দেখাচ্ছিল ঠিক রাজপুত্রের মতো। মালা বদলের সময় হঠাৎ মনে হলো সেই হলুদ মাখা লজ্জা রাঙানো তোমার মুখখানাই কোণের মুখে গিয়ে পড়েছে। কাঁপা হাতে আমার গলাতেই তুমি মালা পরিয়ে দিচ্ছ। 1 মাস পরে আবার বন্ধুর বাড়িতে ঘুরে এলুম। তারপর তোমরা বেশি পয়সা করে দিতে পারবে না জেনে বাবার আপত্তি হয়েছিল একটু, কিন্তু আমি একমাত্র সন্তান, তার উপর তোমাদের বংশ ভালো, তোমার আশ্চর্য রূপ। কথা পাকা হয়ে গেল শেষ পর্যন্ত। যেদিন তোমাকে বিয়ে করবার জন্য নৌকায় উঠলুম সেদিন আকাশ আলো করে দ্বাদশীর চাঁদ। খাল বেয়ে নৌকো চলেছে, দুপাশের বনের ফাঁকে ফাঁকে লুকোচুরি খেলতে খেলতে চাঁদও সঙ্গে সঙ্গে এগিয়ে চলেছে। জলটা কখনো কখনো দুধের মতো সাদা, কখনো বা হিজল পাতার ভিতর দিয়ে জ্যোৎস্নার আলোটা চিংড়ি ধরা জালের মতো জলের উপর দোল খাচ্ছে। দুপাশের বেদবনের মধ্যে লগির ঘায়ে চমকে লাফিয়ে উঠছে ঘুম ভাঙা মাছগুলি। নলথুরি ফুলেরা পাপড়ি গুটিয়ে এলিয়েই পড়েছিল, তারাও শিউরে শিউরে উঠছে থেকে থেকে। পর পর 2খানা নৌকোয় এগিয়ে চলেছি আমরা। সামনের নৌকোয় বাবা রয়েছেন, পুরুত ঠাকুর রয়েছেন, পুবের ভিটের জ্যাঠামশাই রয়েছেন। নৌকোর উপরে বসেছে তোমাদেরই 2জন লোক। আমাদের মাঝিরা অত দূরের খাল চেনে না, ওরা পথ দেখিয়ে নিয়ে যাবে। আমারই নৌকায় বরযাত্রী বন্ধু বান্ধবদের ভিড়। হাসছে, গল্প করছে, সিগারেট খাচ্ছে, হারমোনিয়াম বাজিয়ে সুরে বেসুরে গান গাইছে।
কিন্তু আমার মন কোনো কিছুতেই লাগছিল না। বালিশে কনুই রেখে আমি বাইরের দিকে চোখ মেলে দিয়েই ছিলুম। কখনো গাছের আড়ালে ডুব দিচ্ছে চাঁদ, কখনো ঠিক আমার মুখের উপরই উঁকি মারছে এসে। মনে হচ্ছিল সারা পৃথিবীটাই আজকে গায়ে হলুদ মেখে বসে আছে। চাঁদ থেকে চুঁইয়ে চুঁইয়ে হলুদ ঝরছে চারিদিকে। নৌকার জল ছলছল উলুধ্বনি দিচ্ছে। পাতায় পাতায় খসখস করে বেড়ে উঠছে নতুন চেরির শব্দ। খালের ধারে নরম কাদা যেন একরাশ শ্বেতচন্দন হয়ে গেছে। বাঁশের বনে রাত্রির হাওয়ায় সানাইয়ের সুর বাজছে। কত রাত পর্যন্ত সবাই হল্লা করেছিল জানি না। এক সময় খেয়াল হতে দেখলাম যে যে যেখানে পেরেছে ঘুমিয়ে পড়েছে এলোমেলোভাবে। সামনে নৌকোতেও কারো কোনো সারা শব্দ নেই, শুধু মাঝিরা ক্লান্তভাবে লগি ঠেলেই চলেছে। তখন আমি ভাবছিলাম বাড়ির কথা। সেখানে কি আর কারো চোখে ঘুম আছে আজকে? বড় বড় পেট্রোম্যাক্সের আলো জ্বলছে, শামিয়ানা খাটানো হচ্ছে, রাত জেগে কাজ করে চলেছে মেয়েরা, আলপনা দেওয়া চলছে। তোমাকে হয়তো তাড়াতাড়ি খাইয়ে দাইয়ে শুইয়ে দেওয়া হয়েছে। কাল সারাদিন উপোস দিতে হবে, অনেক ধকল যাবে তোমার শরীরের উপর দিয়ে। তোমার পিসিমা হয়তো এসে বলছেন, আহা আজকে মেয়েটাকে তোরা আর জ্বালাসনি রে, একটুখানি জিরোতে দে। তুমি কি ঘুমোতে পারছো? তোমার শোয়ার ঘর আমি দেখেছি, তোমার মাথার কাছে জানালাটাও আমার মনে আছে। ঠিক জানালার বাইরেই তো একটা বাতাবি লেবুর গাছ। এখন তো বাতাবি লেবুর ফুল ফোটবার সময়। নিশ্চয়ই তার মিষ্টি গন্ধে তোমার ঘরখানা ভরে গেছে। আমার মতো চাঁদের আলো তোমারও মুখের ওপর ঝরে এসে পড়ছে। তুমিও ঘুমোতে পারছো না কিছুতেই। আধবোজা চোখে বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছো প্রতিটি মুহূর্তে আমার নৌকো এগিয়ে আসছে তোমাদের ঘাটের দিকে। লজ্জায় ভয়ে তোমার বুক কাঁপছে। হয়তো এরই মধ্যে মৃদু নিঃশ্বাস পড়ছে কয়েকবার। কালকে থেকে তুমি আর এই বাড়ির কেউ নও। তোমার ওই ছোট্ট শোবার ঘরটি, দেওয়ালে ওই যে বসুধরার দাগ, সে দাগটি, তোমার টেবিলটির ওপর বই খাতা চুলের ফিতে, আনলার ওই যে ডুরে শাড়ি, এদের সকলের সঙ্গে কাল থেকে তোমার সম্পর্ক শেষ হয়ে যাবে। ওই বাতাবি লেবুর গাছটা, জানালার ফাঁকে ওই চেনা আকাশটুকু, সবাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে কোনো অজানার মধ্যে তুমি যে ঝাঁপ দেবে কালকে। কিন্তু ভয় পেতে গিয়েও তুমি ভয় পাচ্ছ না। আমার মুখ তোমার মনে পড়ছে। আমাকে দেখেছ, আমাকে বিশ্বাসও করেছো তুমি। সেই অজানার মধ্যেও আমি আছি তোমার পাশটিতে। তোমাকে রক্ষা করব, আশ্রয় দেব। যদি কখনো দুঃখ পাও, চোখের জল মুছিয়ে দেব। আমাকে তুমি বিশ্বাস করেছো। তোমার ভাবনার কথা ভাবতে ভাবতেই আমি ঘুমিয়ে পড়লুম। মিষ্টি গন্ধের ঝলকের মতো টুকরো টুকরো স্বপ্ন ভেসে যেতে লাগলো চোখে। সকালবেলায় ঘুম ভাঙল বেসুরো চেঁচামেচিতে। বাবাই চিৎকার করছেন, কি হবে এখন? কেমন করে লকডের মধ্যে গিয়ে আমরা পৌঁছবো? ছি ছি, আমার মান গেল। ভদ্রলোকের সর্বনাশ হয়ে যাবে। এখন কি উপায়? কি করি আমি? ছি ছি, খুব বাজে হলো। বুকের মধ্যে আমার হাতুড়ির ঘা পড়ল। সেদিন যা ঘটেছিল পরে হয়তো সবই তুমি জেনেছ। পথ দেখাবার দায় নিয়ে তোমাদের ওখান থেকে যারা এসেছিল, সন্ধ্যার পর বেশ করে সিদ্ধি খেয়েছিল তারা। সেই সিদ্ধির নেশায় সারা রাত ভুল পথ দেখিয়েছে। ভোরে যখন চটকা ভেঙেছে তখন তারা দেখেছে নৌকো এসে পৌঁছেছে ঝাপুরের স্টিমার ঘাটে। তোমাদের গ্রাম এখান থেকে কম করেও এখনও পুরো 1.5 দিনের পথ। যত চেষ্টাই করা যাক, রাত 12টার আগে সেখানে পৌঁছানো সম্ভব নয় কোনো মতেই। অথচ সন্ধ্যার পর আর দ্বিতীয় লগ্ন নেই। আমার সামনেই ঝাপুরের নদী, যতদূর চোখ চলে ঢেউয়ের পর ঢেউ। কাল সমস্ত রাত চাঁদের সঙ্গে স্বপ্নের সঙ্গে তুমি আমার কাছে ছিলে। আজ এই সকালে সামনের রাক্ষসী নদীটার একেবারে ওপারে চলে গেছে তুমি। দূর দূরান্তে কয়েকটা ঝাপসা গাছপালা, আর কিছুই নজরে আসে না। বাবা বলছিলেন, যত টাকা বকশিস চাস দেব, যেমন করেই হোক সন্ধ্যের মধ্যে পৌঁছে দেওয়া চাই। মাঝিরা বললে, বাবু আমরা মানুষ, কলের জাহাজ নই, তবু চেষ্টা করে দেখব। এখন কেবল আল্লাহর মেহেরবানি। নাওয়া খাওয়া বিশ্রাম পড়েই রইল। নৌকা ছুটল পাগলের মতো। জোয়ারের মুখে দাঁড় টেনে, বৈঠা ফেলে, লগি ঠেলে, বাইচের দৌড়ের মতো নৌকা চলল। বরযাত্রীদের মুখে কথা নেই। বাবা কেবল ঘড়ির দিকে তাকাচ্ছেন আর বলছেন, আরো আরো তাড়াতাড়ি। গা দিয়ে দরদর করে ঘাম পড়ছে মাঝিদের, মুখ দিয়ে ফেনা। আর
আমার কথা বলবার দরকার কিছু আছে কি? পথ দেখানোর লোক দুটো গণ্ডগোল বুঝে ঝাপুর ঘাটে নেমেই গা ঢাকা দিয়েছিল। রাস্তা জিজ্ঞেস করতে করতে আর অসুরের মতো বাইতে বাইতে মাঝিরা প্রায় অসম্ভবকে সম্ভব করে তুলল। কিন্তু তবুও শেষ রক্ষা আর হলো না। তোমাদের ঘাটে যখন নৌকা পৌঁছলো তখনও আধ ঘন্টার মতো লগ্ন আছে। বাবা বললেন, ভগবান আমাদের মুখ রেখেছেন। কিন্তু তোমরা অপেক্ষা করনি। বেলা 9টায় যাদের আসবার কথা তারা এসে সন্ধ্যায় 6:30টায় পৌঁছলেও পৌঁছতে পারে, এ আশা তোমরা কি করে রাখবে? পাড়াগাঁয়ের সমাজ লগ্নভ্রষ্ট হলে জাত যাবে। তোমাকে কেউ আর ঘরে নিতে চাইবে না, তোমার অত রূপের জন্যেও না। আমাদের আর তোমাদের বাড়ি পর্যন্ত পৌঁছতে হলো না। তার আগেই খবর এলো নিরুপায় হয়ে তোমার বাবা গ্রামের একটি অকর্মা ছেলেকে একটু আগেই এনে পিঁড়িতে বসিয়েছেন। বিয়ে আরম্ভ হয়ে গেছে। বাবার সমস্ত মুখ কালো হয়ে গেল। বললেন, গায়ে কারো অরক্ষণীয়া মেয়ে নেই, শুধু শাখা সিঁদুর হলেই চলবে। 10 মিনিটের মধ্যেই জোগাড় করো। ছেলের বিয়ে না দিয়ে বউ না নিয়ে আমি কিছুতেই ফিরব না। এইবার আমি বাধা দিলুম, সে হয় না বাবা, তার দরকার নেই। বাবা বললেন, দরকার আছে। এই অপমান নিয়ে আমি গ্রামে ফিরতে পারবো না। আমি বললুম, আমার পক্ষে এই অবস্থায় বিয়ে করা অসম্ভব। আমাকে ক্ষমা করো বাবা। তাছাড়া কেবল আজই নয়, আমি আর বিয়েই করব না। বাবা কিছুক্ষণ আমার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তারপর বললেন, বেশ, তবে তাই হোক। নৌকো মধুগঞ্জের বাজারে নিয়ে চলো। আজ রাতটা সেখানে বিশ্রাম করে ভোরে আমরা ফিরে যাব। বরের টোপরটা এক ফাঁকে আমি খালের জলে ভাসিয়ে দিলুম। কেউ টেরও পেল না। আকাশের দিকে চেয়ে দেখলুম আজ আর চাঁদ নেই। খানিকটা মেঘ উঠে এসে তাকে আড়াল করে রেখেছে। খালের জল কালির মতো কালো। দুধারের বেদবনে বাতাসের শব্দ কর্কশ হাসির মতো শোনা যাচ্ছে। নৌকো যখন তোমাদের ঘাট থেকে ক্রমশ দূরে সরে আসছে তখন ভাগ্যের একটা নিষ্ঠুর ব্যাঙ্গের মতো ঘন ঘন শাঁখের আওয়াজ আর উলুধ্বনি ভেসে এলো। হয়তো সম্প্রদান আরম্ভ হয়েছে। বাবা একটা সিগারেট ধরিয়েছিলেন সবে মাত্র, সেটাকে তক্ষুনি ছুঁড়ে ফেলে দিলেন জলের মধ্যে। আমি তার মধ্যে আমার আকাঙ্ক্ষার পরিণামটা দেখতে পেলুম। এক টুকরো লাল আগুন হাওয়ার মধ্যে 4-5 সেকেন্ড ছুটে গিয়ে সেই কালের মতো কালো জলের ভিতর চিরকালের মতো হারিয়ে গেল। ও আর কোনো দিনও চলবে না। শুধু আমার বুকের ভিতর একটা পোড়ার যন্ত্রণা সমানে জ্বলে যেতে লাগলো। বালিশের মধ্যে মুখ গুজে পড়ে রইলুম আমি। চন্দ্রহীন আকাশে চলন্ত মেঘগুলোর সঙ্গে সঙ্গে আমার শুভক্ষণটিও ভেসে চলে গেল। গ্রামের স্কুলে মাস্টারি করছিল। 2 দিন পরেই সে চাকরি ছেড়ে দিল। কলকাতায় চলে এলুম ছোট মামার মেশে। যুদ্ধের তখন শেষ মুখ। সিভিল সাপ্লাইয়ের একটা চাকরিও জুটে গেল। কিন্তু তোমাকে ভুলতে পারলুম না। টিউশন করে মেশে ফিরে আসি রাত করে। ঢাকা দেওয়া ঠান্ডা ভাতটাই খেয়ে নিই। তারপর ঘরের বাকি দুজনে ঘুমিয়ে পড়লে জ্বালিয়ে নিই মোমবাতি। একখানা সঞ্চয়িতা কিনেছি, পড়ি রবীন্দ্রনাথের কবিতা। ঘরেতে এলো না সে তো। মনে তার নিত্য যাওয়া আসা। পরনে ঢাকাই শাড়ি, কপালে সিন্দুর। আর ভাবি, তুমি কেমন আছো? নিশ্চয়ই সুখেই আছো। ঘর সংসার স্বামী সন্তান সমস্ত কিছু নিয়ে। দিনের পর দিন কেটে গেল। যুদ্ধ থামল। এলো পার্টিশন। সিভিল সাপ্লাইয়ের চাকরি ছেড়ে আমি ভবানীপুরের একটা স্কুলে চাকরি নিয়েছি। বাবা মারা গেছেন। মাকে এনেছি নিজের কাছে। কেটুয়াখুটি রোডে আদিগঙ্গার ধারে ছোট ছোট 2খানা ঘর ভাড়া নিয়েছি সস্তায়। আমার দিনরাত্রি বাধা পড়ে গেছে। সকাল সন্ধে টিউশন, দুপুরে স্কুল। বাড়ি ফিরলে আমার দিনযাত্রার মতো সামনে আদিগঙ্গার স্রোত। আমার ভবিষ্যতের মুখে প্রহরীর মতো দাঁড়িয়ে গঙ্গার ওপারে আলিপুর সেন্ট্রাল জেলের লাল প্রাচীর। মা কতবার বলেছেন, বিয়ে কর, বিয়ে কর খোকা, বিয়ে কর। আমি রাজি হইনি। না মা, ও কথা আমায় আর বলো না। তারপর গত বছর মাও ছেড়ে গেলেন। মরবার আগের দিন হাসপাতালে আমার হাত ধরে বললেন, বাবা 40 তো পেরিয়ে গেলি, এমনভাবে বিবাগী হয়েই কি তুই কাটাবি? আমি চলে গেলে তোকে কে দেখবে? কে দুটি তোকে খেতে দেবে? আমাকে কথা দে, যত শিগগির হয় তুই বিয়ে করবি, নইলে মরেও যে আমি শান্তি পাবো না। মার চোখ দিয়ে জল পড়ছিল। এই শেষ সময়ে তাকে কষ্ট দিতে আমার ইচ্ছে করছিল না। মার চোখ মুছিয়ে দিয়ে আমি বললুম, তাই হবে মা,
বিয়ে আমি করব। কিন্তু সেই শুভক্ষণটি যে আমার কাছে এত তাড়াতাড়ি এসে পড়েছে সেটি আমি কিছুতেই ভাবতে পারিনি। আমি জানতাম না। খবরের কাগজের ওই জায়গাটাতে চোখ হঠাৎই পড়ল বলতে হবে। ওসব খবর আমি পড়ি না, তবু কি করে ওখানেই আটকে গেল দৃষ্টিটা। পূর্ব কলকাতার কোনো এক হোটেলে পাব ব্যবসা চালাবার অভিযোগে পুলিশ হোটেলের মালিক এবং সেই সঙ্গে 3টি মেয়েকে গ্রেপ্তার করেছে। সেইখানে দেখলুম তোমার নামটি, আর সেই সঙ্গে অদ্ভুত ধরনের পদবি। তোমার স্বামীর পদবি আমার মনে ছিল। কাজ আছে বলে মামলার দিন ছুটি নিলুম স্কুল থেকে, এলুম কোর্টে। ভেবেছিলুম এ অসম্ভব, এমন হতেই পারে না, এ শুধু অলস কৌতূহল ছাড়া আর কিছুই নয়। কিন্তু দেখলুম তুমিই তো, তুমি ছাড়া আর কেউ হতেই পারে না। তোমার চেহারায় এখন অনেক বছর তার ছাপ ফেলে গেছে। তোমার কাঁচা সোনার মতো রং মলিন হয়ে গেছে। পারুল ফুলের মতো মুখখানি থেকে পাপড়ি ঝরে গেছে অনেকগুলো। চোখের কোণে কোণে কালি, সেই এলিয়ে দেওয়া মাজা ছাপানো চুলের রাশ আর নেই, এখন তা ফাঁপানো, ঘাড় পর্যন্ত ছাঁটা। তোমার নখে রঙের চিহ্ন, তোমার ঠোঁটে রঙের আভাস, তবু তুমি তুমি। চোখে ভুল দেখেছি মনে করে চশমাটি খুলে ফেললুম। সব যেন ধোঁয়ায় ঢেকে গেল। বাইরে ছুটে এলুম, ঢুকে পড়লুম একটি চায়ের দোকানে। এক পেয়ালা অসম্ভব গরম চা নিয়ে বসে বসে ভাবতে লাগলুম তোমার কথা। বাইরে অসত্যের পাতা নিয়ে দুপুরের বাতাস ঘূর্ণির তালে নাচতে লাগলো। একটা কাক ভাঙা গলায় ডেকে উঠতে লাগলো থেকে থেকে। প্রায় 1 ঘন্টা পরে চায়ের দোকানের বেয়ারা এসে বললে, কই বাবু, চা খেলেন না তো, ঠান্ডা হয়ে গেছে যে। পয়সা দিয়ে আমি পথে নেমে এলুম। দুপুরের রোদ তখন আমার মাথায় জ্বলছে। আমার শরীরের ভেতর দিয়ে বয়ে চলেছে ঘূর্ণির হাওয়া। জানি দেশ ভাগ হওয়ার পর সব অন্যরকম হয়ে গেছে। চোখের সামনে এমন অনেক কিছুই দেখতে হবে যা আগে কোনোদিনও কল্পনা করিনি, তাই এখন দেখতে হচ্ছেও। কিন্তু তুমি তুমি কেমন করে ভুলব সেই গায়ে হলুদের রং, সেই নারকেল বনের ছায়া, সেই বাতাবি লেবুর গন্ধ। এবার এলুম কোর্টে, তোমাদের মামলার দিন। দলে দলে লোক হাজির হয়েছে আদালতে। বোধহয় এসব মামলায় এমনি করেই ওরা আসে। সহানুভূতির চাইতে নগ্ন কৌতূহল আর নিষ্ঠুর ব্যঙ্গের ভিড়। তাদেরই মধ্যে নিজেকে লুকিয়ে আমি দাঁড়িয়ে রইলুম। 2 চোখের জল ছেড়ে তুমি জবানবন্দি দিলে। পার্টিশনের পর স্বামী নিয়ে চলে এসেছিল কলকাতায়। তারপর স্রোতের শ্যাওলা, এ ঘাট থেকে ও ঘাটে 2টো বাচ্চা ক্যাম্পে কলেরায় মারা গেল। শেষকালে যদি কলোনির ঘরের ছাউনিতে মাথা গোজবার ঠাঁই পেলে তো পেটের খাওয়া আর জোটে না। তোমার স্বামী সামান্যই লেখাপড়া জানত। দেশে অল্প স্বল্প যা ছিল তাই নাড়াচাড়া করে খেত, বাকি সময় কাটাতো বখামো করে। কলকাতায় এসেও কোনো কাজ জোগাড় করতে পারল না, কিন্তু শয়তানদের দলকে ঠিক জুটিয়ে নিল। তারপর একদিন কালীঘাটে যাওয়ার নাম করে তোমাকে একখানা বড় নীল রঙের মোটরে তুলে দিল। সেই দিন তুমি দেখলে তোমার পায়ের তলা থেকে মাটি সরে গেছে, মাথার উপর থেকে মুছে গেছে আকাশ। পাতালের সিঁড়ির নিয়ম এটাই, 1 ধাপ পা দিলেই আর পরিত্রাণ নেই। একটু একটু করে একেবারেই তলায় নামিয়ে দেবে। আলো আর মাটির জীবন থেকে বিদায় নিলে তুমি। 2 বার আত্মহত্যার চেষ্টা করেও পারোনি, ভাগ্যকেই মেনে নিয়েছিলে শেষ পর্যন্ত। আর স্বামী যাদবপুরের ওদিকে কোথায় একটা ডাকাতির মামলায় জড়িয়ে 3 বছরের জেল খাটছে। সব খুলে বলেছিলে, একটা কথাও গোপন করনি। আদালত থমথম করতে লাগলো। যে চোখগুলোতে নগ্ন নিষ্ঠুর কৌতুক আর কৌতূহল ধকধক করে জ্বলছিল, কখন নিভে গেল সেসব। আমার আশেপাশেই কয়েকটা দীর্ঘ নিঃশ্বাসের শব্দ পেলুম। হাকিমও কিছুক্ষণ চুপ করে রইলেন। কি আর বলবার ছিল? আইনের মুখ চেয়ে শাস্তি দিলেন, টিল দি রিজাইং অব দি কোর্ট। ভদ্রভাবে ভবিষ্যতে থাকবার মুচলেকা। ছায়ের মতো মুখ নিয়ে তুমি বেরিয়ে এলে। পথের ভিড়ের মধ্যে হঠাৎই দেখতে পেলে আমাকে। ভয়ানকভাবে চমকে উঠলে একবার, তারপর মনে করলে আমি নিতান্তই একজন পথ চলতি লোক, তোমাকে দেখেও চিনতে পারিনি। আর আমিও তৎক্ষণাৎ তোমার সামনে থেকে সরে এলুম, কিন্তু তখনই বুঝতে পারলুম আমাকে কি করতে হবে। তারপর কাল সারা রাত আমি ভেবেছি, সমস্ত রাত নিজের সঙ্গে আমার লড়াই চলেছে। তাকিয়ে দেখেছি বুকের ভিতরে যে জায়গাটা পুড়ে অঙ্গার হয়ে গিয়েছিল সেটা এখন এক টুকরো হীরের মতো জ্বলছে।
যা আগুন ছিল তা আলো হয়ে উঠেছে। সে আলোয় জ্বালা নেই, জ্যোতি হয়ে আমার বুকখানাকে উদ্ভাসিত করে রেখেছে। আমি তোমাকে ভালোবেসেছিলাম। দুপুরে আবার গেলুম কোর্টে। অনেক চেষ্টায় তোমাদের মামলার উকিলকে খুঁজে পেলুম। আরও অনেক চেষ্টায় পেলুম তোমার ঠিকানা। আমি স্কুল মাস্টার বলেই ঠিকানাটা উনি দিলেন, নইলে কিছুতেই দিতেন না। আমি ঠিক করেই নিয়েছি। জীবনে একবার শুভক্ষণ আমি হারিয়ে ফেলেছিলাম। সেদিন আমার কোনো হাত ছিল না। আজ সে শুভলগ্ন আবার এসে পড়েছে। এবার আর ভাগ্যের উপর বরাত দেব না। সেই শুভ মুহূর্তটিকে নিজের জোরেই এবার আমি জয় করে নেব। মায়ের কাছে দেওয়া প্রতিশ্রুতি পালন করব এবার আমি। তোমার স্বামী? আমি জানি কেউ নয়। তোমার আমার মাঝখানে সে হঠাৎ এসে পড়েছিল। আসবার কোনো প্রয়োজন ছিল না তার। আর এতদিন ধরে সে কি দিয়েছে তোমাকে? দিয়েছে অকথ্য অপমান। দুটি বীরের বাহু বাড়িয়ে তোমাকে রক্ষা করা তো দূরে থাক, নিজের হাতে অন্ধকারের পথে তোমাকে ঠেলে দিয়েছে। তোমাকে আমি উদ্ধার করব, আর আইন আমাকে সাহায্য করবে। সময় আর নেই বেশি, আর আমার দেরি করা চলবে না। একজন হোটেলের মালিক জেল খাটছে, কিন্তু তার মতো আরও অনেকের তো আর অভাব নেই। এক্ষুনি আমাকে তৈরি হতে হবে, তাদেরকেও তোমার জীবনে এসে পড়বার আগেই। আমি জানি কেটুয়াখুটি রোডের এই টিনের ঘরেই তোমার আসল জায়গা। আমার মনে পড়েছে সেই গায়ে হলুদের রং, সেই লেবু ফুলের গন্ধ। চিঠি লিখতে লিখতে চোখ তুলে দেখেছি আদি গঙ্গার জলে দুধবরণ জ্যোৎস্নার ঢেউ খেলছে। জেলখানার প্রাচীরটা চাঁদের আলোয় আবছা হয়ে গেছে। এখন আর কোনো বাধা নেই। কাল সন্ধ্যায় আমি তোমাকে আনতে যাব। তুমি আসবে আমি জানি। এমন শুভক্ষণকে তুমিও মিথ্যে হতে দেবে না। লণ্ঠনে তেল ফুরিয়েছে, একটু পরেই নিভে যাবে। তা যাক, বাইরে চাঁদ উঠেছে, আর সেই হিরেটা ধকধক করে জ্বলছে আমার বুকের ভিতর। ধন্যবাদ গল্পটি শোনার জন্য। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আবার আসবো অন্য একটি গল্প নিয়ে। ততক্ষণ সকলেই ভালো থাকুন। আবার জানাই সকলকে নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা।